একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজও আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক রাফেল কবির এবং আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আমরা দেখে নেব, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এশিয়া কাপে হেরে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়ের বেতন 6 মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বিসিবি। এমন শিরোনামের একটি ফটো কার্ড ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। প্রায় 3000 শেয়ার আর লক্ষাধিক রিয়াকশন হলো। তারপরে জানা গেল এটা মিথ্যা তথ্য। মজা করে নাকি এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী 3 দেশের রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক করছেন, এমন একটা ছবি অনেকেই ফেসবুকে শেয়ার করছেন। যাচাই করে দেখা গেল ছবিটি আসল নয়, এআই দিয়ে তৈরি। এসবের মাঝেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মারা গেছেন এমন খবর ছড়িয়েছে দিনভর। পরে ইলিয়াস কাঞ্চনের ছেলে নিশ্চিত করেছেন এই তথ্যটিও গুজব। দর্শক, চলুন শুরুতে আমরা এক নজরে ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। দৈনিক ইত্তেফাকের লোগো সংবলিত একটি ভাইরাল ফটোকার্ডে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাকি বলেছেন, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল প্রেস সচিব এমন মন্তব্য করেননি, এবং দৈনিক ইত্তেফাকও এই ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইত্তেফাকের ফটোকার্ড নকল করে এটি ছড়ানো হয়েছে। ওদিকে গত 7 অক্টোবর দৈনিক কালবেলার একটি প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসভবনে বৈঠক করেছেন। এরপরেই একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে একটি টেবিলে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আরও 3 ব্যক্তিকে দেখা যাচ্ছে। দাবি করা হয় ছবিটি ওই বৈঠকের। তবে সত্যিটা বের করে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ছবিটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এসবের মাঝে ছড়িয়ে পড়ল নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হইচই। তবে অনুসন্ধান করে জানা গেল ইলিয়াস কাঞ্চনের মারা যাওয়ার তথ্যটি গুজব। বরং বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। এই বিষয়টি নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়। এখানে শেষ নয়। গেল 25 সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার 4 পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটারদের বেতন 6 মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। যমুনা টেলিভিশনে ফটোকার্ড নকল করে খুব নিম্নমানের একটি ফেসবুক পেজ থেকেই এই মিথ্যা ছড়ানো হয়েছে। সার্কাজমের নামে এর আগেও এমন অপমানজনক ও আপত্তিকর পোস্ট ছড়িয়েছে সেই ফেসবুক পেজ থেকে। দর্শক, এসব অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল গুজব আর মিথ্যাচারের নতুন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে সার্কাজমের নামে খোলা তথাকথিত কিছু ফেসবুক পেজ। এআইয়ের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি স্রোতের গতিতে ভাইরাল হচ্ছে মূলধারার গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরের ওপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক রাফেল কবির, এবং আমাদের আলাপের এক পর্যায়ে যুক্ত হয়ে যাবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। জনাব রাফেল কবির, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা আসলে দেখছিলাম যে সাধারণ মানুষ গণমাধ্যমের যে খবর, সে খবরগুলো দেখে এবং সেই খবরের মাধ্যমে তারা আসলে জানতে পারে যে দেশে কি চলছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সেই গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো, সেটা হুবহু ক্লোন করা হচ্ছে, এআই দিয়েই সে কাজটা করা হচ্ছে। আমাদের কর্পোরেট কালার, একই সঙ্গে ফন্ট, সব কিছু তারা নকল করছেন এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কালার এবং ফন্ট নকল করে ভিন্ন নামে, সার্কাজমের নামে মজা করে বিভিন্ন রকমের অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। দুটো বিষয় কতটা ঝুঁকি তৈরি করছে, এবং আমি যদি আপনার কাছ থেকে প্রযুক্তিগত কোনো জ্ঞান নিতে চাই এগুলো বন্ধ করার ক্ষেত্রে, সেটাই বা কি হবে? ধন্যবাদ একাত্তর টিভিকে আমাকে এখানে আসতে বলার জন্য। আপনি যদি অপতথ্য সোশ্যাল মিডিয়াতে বন্ধ করতে চান প্রযুক্তিগতভাবে, তাইলে খুবই লিমিটেড অপশনস এবং অপরচুনিটি ওখানে আমাদের আছে। সেটা হচ্ছে একটা
এআই সফটওয়্যার আমরা রান করতে পারি, যেটা কন্টিনিউয়াসলি হয়তো আপনার মিডিয়াকে মনিটর করবে, সোশ্যাল মিডিয়াকে। এবং সোশ্যাল মিডিয়াকে মনিটর করলেও স্পেসিফিক কিছু ওয়ার্ড বা হ্যাশট্যাগ যদি আমরা বলে দিই, সেইটার বেসিসে এআই সফটওয়্যার হয়তো নিজে নিজেই আপনার তথ্যকে বা আপনার জানা মতে যে কাছাকাছি নামের যে সাইটগুলো আছে সেগুলোকে ট্র্যাক করে এই মুহূর্তে সে কি প্রচার করছে সেটা জানাতে পারবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আসলে একটা হিউম্যান ইন্টারাকশন এখানে লাগবে, বিকজ সব তো আর অপতথ্য না, কিছু হয়তো সত্যিকারের তথ্য চলে আসে। এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কাউকে আটকানো বা বন্ধ করা আইনের পরিপন্থী। তো সেখানে কিছু হিউম্যান ইন্টারাকশনের মাধ্যমে লোক বসিয়ে রেখে সেই তথ্যগুলোকে যাচাই বাছাই করে আপনি যদি মেটা মানে ফেসবুককে জানাতে পারেন বা ইউটিউব অথরিটিকে জানাতে পারেন, তাহলে সেখান থেকে সেটা সরানো সম্ভব। এছাড়া ঠিক আপনার যেই মুহূর্তে একটা অপতথ্য চলে আসলো সেটাকে সেই মুহূর্তে বন্ধ করার মতো প্রযুক্তিগত কোনো কিছুই আপনার বাংলাদেশে না, বিশ্বের কোথাও আসে নাই। উদাহরণস্বরূপ আমি হয়তো একটা কথা বলতে পারি যে সাম্প্রতিক আমেরিকান নির্বাচনেও একটা হঠাৎ করে তথ্য ছড়িয়ে পড়লো যে আপনার তখনকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প নাকি আপনার কি বলে হিস্পানিক যারা ভোটার আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন, এই ধরনের একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছিল। এটা পরে প্রমাণিত হলো যে ওটার সাথে যে ভিডিওটাকে অ্যাটাচ করা হয়েছে সেই ভিডিওটা আসলে ভুল, এবং তৎকালীন আমেরিকার নির্বাচন কমিশনের অনুরোধে মেটা সেটাকে সরিয়ে নেয়। তো আপনার অপতথ্য যাই হোক, আপনাকে যেহেতু আইনগতভাবেই আগাতে হবে, একটা প্রসেস বা প্রসিডিউর ফলো করতে হবে, তো এটাকে জোর করে বন্ধ করা আসলে খুবই কঠিন একটা কাজ। এবং অ্যারাব স্প্রিং এর দিকে যদি আমরা তাকাই বা 2024 ঢাকা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেখান থেকে যদি তাকাই, সোশ্যাল মিডিয়ার যে পরিমাণ জনপ্রিয়তা আছে বা যে পরিমাণ ভূমিকা আছে একটা সোশ্যাল ন্যারেটিভ তৈরি করতে, সেখানে এই ধরনের চেষ্টা থাকবে। এবং সেটাকে বন্ধ করতে গেলে আমাদের ওই সাইবার পুলিশ ডিপার্টমেন্ট বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আরো আধুনিকায়ন করতে হবে, বিটিআর থেকে আরো শিক্ষিত করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান প্রসিড হিয়ার। আমরা প্রায় শুনি বলতে যে যখন আসলে অপতথ্যগুলো ছড়ায় তখন একটা চমৎকার পন্থা হচ্ছে সে অপতথ্যগুলোকে অপ্রয়োজনীয় করে তোলা, অর্থাৎ তাদের বিপরীতে সঠিক তথ্য এমনভাবে প্রচার করা যাতে করে আসলে সে অপতথ্যর যে প্রভাব সেটা নিজে থেকে কমে আসে। সেই জায়গা থেকে আসলে আমরা কিভাবে সঠিক তথ্যের প্রচারের জায়গাটা বাড়াতে পারি? অন্তত আমরা গণমাধ্যম কর্মীরা হয়তো নিজেরা বলতে পারি যে গণমাধ্যমে বারবার সেটা প্রচার করা, কিন্তু সচেতনতার জায়গা তৈরি করা, ডিজিটাল লিটারেসি সহ নানা বিষয় তো উঠে আসে। কিভাবে কোথা থেকে কাজ করা যেতে পারে সেক্ষেত্রে? অপতথ্য যদি আপনি সত্যিকারভাবেই বন্ধ করতে চান, সেটা হচ্ছে যার বিরুদ্ধে অপতথ্য যাচ্ছে সে যদি কিছু বেসিক ভূমিকা নেয়, সে যদি প্রয়োজনীয় রিসোর্সেস ডিপ্লয় করে, যেমন আপনার সাম্প্রতিক নির্বাচনে আমাদের বাংলাদেশে যে আগামী বছর নির্বাচন হওয়ার কথা সেটাকে টার্গেট করে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব টিম রাখবেন যারা অপতথ্য আপনার কি বলা যায় তাদের বিরুদ্ধে যে অপতথ্যগুলো আসবে সেগুলোর প্রচার বন্ধ করার জন্য বা সেগুলোকে অপটিমিট করে দেওয়ার জন্য তারা হয়তো সার্বক্ষণিক টিম ডিপ্লয় করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বা কোনো একটা স্পেসিফিক ব্যক্তিকে, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে টার্গেট করে যদি অপতথ্য চালানো হয়, সেটাকে বন্ধ করা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। বিকজ আপনাকে আগে জানতে হবে যে অপতথ্যটা মার্কেটে কি আসছে, জানার পরে আসলে আপনি হয়তো রিকোয়েস্ট করতে পারবেন। সেই রিকোয়েস্টটাও আবার অ্যাক্টিভেটেড হইতে সময় লাগে, এটা আসলে বললাম আর হয়ে গেলাম সেটা হয় না। ব্যক্তিগতভাবে আপনি হয়তো দেখবেন অনেক সময় আমাদের তারকারা বিভিন্ন সময় তাদের ফেসবুক প্রোফাইলে বা তাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে বলছেন যে আমার নামে আরেকজন ব্যক্তি একই রকম একটা প্রোফাইল করেছে, আপনার ওখানে রিপোর্ট করে। জি। তারপর তার ভক্তরা বা তার বন্ধু বান্ধবরা যখন রিপোর্ট করে, মেটা একসময় সেটাকে সরিয়ে নেয়। বা টোটাল প্রসেসটাই আসলে এখনো ম্যানুয়াল। এখানে এখন পর্যন্ত অটোমেটিক বা অত্যাধুনিক এমন কোনো প্রযুক্তি আসে নাই যে আপনি আসলে আপনি এটাকে খুব সহসা বা খুব তাড়াতাড়ি বা এটা বড় ধরনের কোনো ক্ষতি করার আগে বন্ধ করতে পারবেন, সেরকম কিছু আসলে এখনো আসেনি। দুঃখিত এটা বলার জন্য। খুব স্পষ্ট বক্তব্য। আমি একটা বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে আপনার কাছে দুটো বিষয় একটু জানার চেষ্টা করব। প্রথমত, যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেই জায়গা থেকে আসলে এই ফ্যাক্ট চেক করার যে দক্ষতা সেটা আসলে কিভাবে তৈরি করা যায়, এবং জানার চেষ্টা করব আসলে উন্নত যেই দেশগুলো আছে তারা আসলে অপতথ্যের বিপরীতে নিজেদের যুদ্ধটা কিভাবে জারি রেখেছে। নিশ্চয়ই আপনি আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, চলছে ফেক নিউজ।
নিউজ স্ক্যানার, এবং আমার সঙ্গে আগে জানিয়েছি দুজন অতিথি আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং আছেন প্রযুক্তি বিশ্লেষক রাফেল কবির। আমরা এ পর্যায়ে মাইনুল হাসান সোহেল আপনার কিছুটা রাখতে চাই। আমরা আসলে বলছিলাম আমাদের গণমাধ্যমগুলোর প্রায় সব গণমাধ্যমের ফটোকার্ডগুলো এখন নকল হচ্ছে এবং সেই নকল করার ক্ষেত্রে এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিছু কিছু তথাকথিত ফেসবুক পেজ গড়ে উঠেছে যারা মজা করার জন্য আসলে নানামুখী অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং মানুষ হয়তো বিশ্বাসও করে ফেলছে। প্রথম কথা হচ্ছে, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তো সবসময় মানুষের কাছে আলাদাভাবে একটা জায়গা ধারণ করে আছে। এই সমস্ত অপতথ্যের কারণে সেই আস্থার কতটা সংকট তৈরি হচ্ছে এবং আমাদের দিক থেকেই বা করণীয়টা কি? ধন্যবাদ। সময় থেকে একটি ইস্যু নিয়ে আজকে ৭১ টেলিভিশন যে আয়োজন করছে, কৃতজ্ঞতা জানাচ্ছি। ফেক নিউজ নিয়ে আসলে আমরা গত কয়েক বছর থেকে এই ফেক নিউজের বিষয়টি আমরা ফেস করছি। আসলে প্রায়শই দেখা যাচ্ছে যে আজকের জাতীয় পার্টির ঘটনা, আপনি দেখবেন যে গত ৫ই আগস্টের পরে বেশিরভাগ রাজনৈতিক ইস্যু নিয়ে হয়েছে। আপনি যত ফেক নিউজ দেখবেন ম্যাক্সিমামই হলো আসলে ভালো ভালো পত্রিকা বা অনলাইন পোর্টালের নাম ব্যবহার করে এগুলো করা হচ্ছে, ফটোকার্ড ইউজ করা হচ্ছে। ধরেন আজকে ইত্তেফাকের ফটোকার্ড ইউজ করা হচ্ছে, ইনকিলাবের বা অন্যান্য পত্রিকার ফটোকার্ড ইউজ করে এই অপসাংবাদিকতা বা অপতথ্য প্রচার করার একটা খেলা কিছুদিন থেকে, এটা মানে গত ৩-৪ বছর বা গত ১ বছর থেকে এটা অনেক বেশি হচ্ছে। আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা আসলে প্রযুক্তির ছোঁয়ায় একদিকে যেমন উৎকর্ষতা লাভ করেছি, ভালো কিছু পাচ্ছি, আবার প্রযুক্তির ছোঁয়ার কারণেই আসলে আমাদের এই অপব্যবহারটাও বেড়েছে। আপনি এআই দিয়ে করা যায় না এমন কোনো ইস্যু আসলে এখন নেই। আপনারা দেখবেন যে হঠাৎ করে একটা স্লোগান দিবে, জয় বাংলা স্লোগান দিয়ে দেখা গেল যে পিছনে কয়েক লাখ লোকের সমাগম দেখাচ্ছে। আসলে কি সেই পরিস্থিতি এখন আছে বা সেটা হচ্ছে? এটা আসলে মানে মনের মধ্যে একটা ভুল চিন্তা ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটা কিছুদিন থেকে বেড়েছে। আপনি এর আগেও দেখা গেছে যে ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, এরকম প্রচুর কেস স্টাডি আসলে আমরা পেয়েছি এবং সেগুলো তো তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, গণমাধ্যম কর্মীদের মধ্যে করণীয়টা কি সেটা আগে একটু ছোট করে জানবো আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি আমাদের শুরুতে যেমন এখন চলতেছে, কিছুদিন থেকে আপনারা দেখবেন যে সাবেক বাণিজ্য মন্ত্রী বা আমাদের রাজনৈতিক প্রজ্ঞাবান একজন ব্যক্তি তোফায়েল আহমেদ, উনি ওনার মৃত্যু নিয়ে কিছুদিন থেকে দেখবেন যে এখন সব মিডিয়া কিন্তু এটা করেনি। আপনি যারা রিপোর্টেড তারা কিন্তু এটা যাচাই করার চেষ্টা করেছে, তারপর দেওয়ার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে সবারই উচিত ইস্যুটাকে যাচাই করা। যে কোনো ইস্যুতেই আমি হয়তো কেউ বললো, মানে ফেসবুকে বললো আর আমি সেটা নিউজ করে দিলাম, এটা আসলে পরিহার করা উচিত এবং অথেন্টিক সোর্স না হলে আসলে নিউজগুলো পরিহার করা উচিত। একদম পরিষ্কার। আমি একটু জনাব রাফেল কবির আপনার কাছে আসি। মানে আমরা আসলে উন্নত দেশগুলোর বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা কোনভাবে কোন প্রক্রিয়ায় সমাধান খুঁজে বের করে সেটা আমরা আসলে একটু ফলো করার চেষ্টা করি, কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা অপতথ্য সামাল দেওয়ার ক্ষেত্রে তারা কি টেকনোলজি প্রয়োগ করে তখন আমরা কিছুটা অবাক হই, কারণ তাদের দেশে তো আসলে গুগল, ফেসবুক, টেক জায়ান্ট সবারই অফিস আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই, যে কারণে আসলে তারা চাইলে সেটা বন্ধ করতে পারে, আমরা সেটা পারি না। এই বাস্তবতা মাথায় রেখে আসলে কি করণীয়? অন্তত উন্নত দেশগুলো আসলে মামলা ঠুকে দেওয়া সহ নানা কিছু তো ব্যবস্থা নিতে পারে, আমরা কি করতে পারি সেক্ষেত্রে? আমার মনে হয় যে মামলা ঠুকে দেওয়ার ব্যাপারটা একটা প্রচন্ডভাবে একটা এখন চলে আসা অতি সামনে, কারণ চেষ্টা করলেই এই অপতথ্যগুলো কারা আপনার ছড়াচ্ছে এটা বের করা এখন খুব সহজ। এটা আসলে একজন নর্মালি ভালো কম্পিউটার জানে, যে কোনো প্রযুক্তিবিদ এটা করতে পারবে। আমার ধারণা সরকারের সেই সক্ষমতা আছে, পিটিআরসি সেই সক্ষমতা আছে বের করার জন্য যে কারা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে যদি আসলে আইনগত ব্যবস্থা নেওয়া যায় প্রচলিত আইনের আলোকে, আমার ধারণা এটা একটা ভালো উপায় হতে পারে অপতথ্য প্রচার বন্ধ করা। এটা করলে যে শাস্তি হয়, এটার জন্য যে শাস্তি প্রবিধান আছে সেটা মানুষের জানা দরকার। আর একই সাথে আমরা যেটা করতে পারি, আপনার যদি মনে থাকে আপনি দেখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি বা যারা টেকনোলজি নিয়ে কাজ করি তারা বন্ধু বান্ধবদের উপদেশ দেই যে আপনি SMS এ বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে যদি কোনো অজানা কোনো লিঙ্ক পান, আননোন কোনো লোকের কাছ থেকে আসে, আপনি সেটাকে ক্লিক করবেন না। একই রকমভাবে আমার মনে হয় যে গণমাধ্যমগুলো এখানে একটা প্রচণ্ড স্ট্রং ভূমিকা পালন করতে পারে। তাদের একটা, আমি যতদূর জানি তাদের একটা সার্টেন স্লট থাকে সময়ের, যেখানে তারা সামাজিক বিভিন্ন নিয়ম নীতি বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড উন্নত করার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট বিজ্ঞাপন প্রচার করে থাকে। তো
তো সোশ্যাল মিডিয়ার এই যে বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপের মতো সোশ্যাল মিডিয়ার যেটা নেগেটিভ দিক আছে সেটাকে আমার মনে হয় গণমাধ্যমগুলো তুলে ধরা উচিত, দরকার হলে উদাহরণ সহ তুলে ধরা উচিত, এবং এই ধরনের কোনো অপতথ্য যাতে মানুষ শেয়ার না করে বা এটা যেন অন্য কাউকে সে পাস না করে, এই ব্যাপারে আসলে সচেতনতা তৈরি করা অসম্ভব জরুরি। আচ্ছা, সেক্ষেত্রে বারুল হোসেন সোহেল, যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের গণমাধ্যম কর্মীদের একটা দায়িত্ব রয়েছে, যেহেতু অপতথ্যগুলো ছড়াচ্ছে, আমাদের হয়তো তাৎক্ষণিকভাবে কেবল সঠিক তথ্য প্রচার করাটাই একটা শক্ত জবাব হতে পারে, কিন্তু দিন শেষে আমরা দেখছি নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে সামনে নিয়ে যত ধরনের অপতথ্য ছড়ানো সম্ভব এখন থেকেই সেটা ছড়াচ্ছে। কাজে আমাদের সামনে এখন ডিজিটাল লিটারেসি সহ সাধারণ মানুষকে সচেতন করার অপশনটাই কেবল খোলা রয়েছে, সেটা আসলে কিভাবে করা যেতে পারে? আমি মনে করি যে আসলে একটু আগে আমি বলেছি যে পরিহার করার প্রবণতা, পাশাপাশি যেটা হচ্ছে আমাদের এখন কিন্তু রিউমার স্ক্যানার আমরা প্রত্যেকটা অনেক হাউজেই আছে এটা, যে এই নিউজটা সঠিক কিনা সেটা যাচাই করার একটা পদক্ষেপ অনেক হাউসগুলো নিয়ে থাকে। আমি মনে করি যে এটা অবশ্যই প্রত্যেকটা হাউজের উচিত যে কোনো সংবাদ প্রচারের আগে যাচাই করা। আপনি দেখবেন যে রাজনৈতিক ইস্যুগুলোই এখন বেশি, যেমন গত কিছুদিন থেকে দেখবেন যে এই যে নির্বাচন কেন্দ্রিক কখনো নির্বাচন হচ্ছে না, কখনো সেনাবাহিনী আসতেছে, কখনো অন্য কোনো বাহিনী আসতেছে, এক এক সময় এক একটা। এক্ষেত্রে আপনার বিভিন্ন টেলিভিশনকে ইউজ করা হচ্ছে, বিভিন্ন পত্রিকাকে ইউজ করা হচ্ছে। সো আমরা মনে হয় প্রত্যেকটা হাউজের এক একটা নীতি থাকা উচিত বা এরকম একটা চিন্তা নিয়ে আসা উচিত যে রিউমার স্ক্যানার মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক এটা বের করা, তারপর নিউজটা প্রকাশ করা। যেমন পিআর নিয়ে আপনি দেখবেন যে এমন এমন বিষয়গুলো উঠে আসতেছে এই ফেক নিউজ আকারে, যেটা মানুষ আসলে শুরুতে হয়তো বিশ্বাস করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা ভুয়া। তো এটা চেক করতে হবে আমাদের, তারপর আমাদের নিউজগুলো প্রচার করতে হবে। আমি মনে করি যে এর ক্ষেত্রে মানে এখন প্রযুক্তির যেমন উৎকর্ষতা লাভ করেছি, তেমনি এর অপব্যবহারের রোধে আমাদের সচেতন হওয়াটা জরুরি। সবশেষ ছোট করে যদি 1 মিনিটের মধ্যে একটু বলে দেন, আমরা তো দেখতে পাচ্ছি হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান আছে, রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ এবং কখনো কখনো যাচাই, এবং এএফপির ফ্যাক্ট চেকিং একটা প্ল্যাটফর্ম আছে। এই সংখ্যাটা তো বাড়ানো দরকার, সেটা আসলে কিভাবে করা সম্ভব? ছোট এটা সরকারেরই উচিত, মানে আমার তথ্য প্রবাহটা যতটা সহজ করা যায়, যতটা মানে সহজ, পাশাপাশি আপনার আমাদের অবাধ তথ্য প্রবাহ, পাশাপাশি যেটা হচ্ছে সঠিক তথ্য প্রবাহ, এগুলোর জন্য আসলে আমার মনে হয় যে সরকারের উচিত হাউসগুলোর পাশে থাকা এবং কিভাবে এটা চেক করা যায় সেই ব্যবস্থাও সরকারের করা উচিত। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, একটা লম্বা সময় ছিলেন এবং আসলে আমরা ধারাবাহিকভাবে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই এবং আপনাদের কাছ থেকে মতামত নিতে চাই, যাতে কিছুটা হলেও মানুষ আসলে সাবধান হতে পারে, সচেতন হতে পারে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ঢাকা রিপোর্টার্স নিউজের সাধারণ সম্পাদক মাইনুল হাসান এবং প্রযুক্তি বিশ্লেষক রাফেল কবির। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার, এবং প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটার স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.ekattortv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/fake news স্ক্যানার এই ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবে দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।